ডায়মন্ড ওকে নিয়ে টানাটানি করবে, সিলভার অমুক কোম্পানি ওকে নিয়ে টানা, অর্থাৎ বিভিন্ন দলগুলো তাকে নিয়ে রেডি যে ও শুধু একবার হ্যাঁ বলুক, তারা লুফে নেবে তাকে, সেটাকে ছাড়তে চায় না। পরের দিন ছিল 26শে জানুয়ারি বা 15ই আগস্ট, হ্যাঁ 15ই আগস্টের একটা দিন। সেখানে এই ব্যান্ডের দলটা, যেখানে আজাদ বাজাবে, ব্যান্ডের দলটা ব্যান্ড বাজাবে এবং সেখানে ওই তার যে তাল, সেই তালে 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 হেঁটে যাবে যারা প্যারেড করে, তারা বিভিন্ন স্কুল কলেজের ক্যাডেটসরা, এনসিসি, স্কাউটস, তার হাঁটবে। এই যে ব্যান্ডটা বাজবে, ও আগের সন্ধ্যেবেলা সমস্ত প্র্যাকটিস করে বাড়িতে ফেরার পথে হঠাৎ ওই পুরনো বস্তি, এখন আর সে পুরনো বস্তিতে থাকে না, ওই পুরনো বস্তিতে চলে গেল এবং দেখলো যে পুকুর পাড়ের ঘাটে বসে ওর আব্বু ওকে আকাশের সপ্তর্ষি মণ্ডল চেনাতো। ওকে ওই বস্তিতে থেকে, ও কিন্তু ওর বাবা ওকে অন্য কোটানকোট আব্বু, সেই আব্বু ওকে যেভাবে বাঁচতে শিখেছিল সেটা আর 10 জন বস্তিবাসীর মতো নয়, একদম আলাদাভাবে ওকে তৈরি করেছিলেন। ওর আব্বুকেও জিজ্ঞেস করতো যে আব্বু, আমাকে সবাই বলে যে দেশভাগের পর তুমি কেন ও দেশে চলে যাওনি? তোর আব্বু বলতো যে এইখানে আমি জন্মেছি, এইখানে আমি মাটি নেব, আমি কেন খামোখা, কে কোথায় বিভক্ত করলো আমি ওপারে চলে যাবো, খামোখা চিনি না জানি না, এখানেই আমার বাড়ি, এখানেই আমি থাকবো, এখানেই আমি মারা যাবো। তো তেমন একটা ছেলে বড় হয়েছিল। ও হঠাৎ দেখলো যে চারপাশে সেই বস্তিতে তেরঙা ফ্ল্যাগ টাঙানো হচ্ছে, যেটা হয় কাগজ কেটে 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 কেটে। ও আকাশের সপ্তর্ষি মণ্ডলের দিকে তাকাচ্ছে, বাবার কথা মনে হচ্ছে। এই বস্তিতে এখন আর কেউ নেই, ও ফিরে যাবে ওই আস্তানায় যেখানে ওরা থাকে সবাই। হঠাৎ দেখলো যে ওই যে জায়গাটা, যে পুকুর ঘাটটায় বসে বাবা ওকে গরমের রাতে শেখাতে, ওই চেনাতো, আকাশ চেনাতো, সেখানে বসে কতগুলো এই প্রজন্মের ছেলেমেয়ে যারা নিজেদের ভিতর গল্প করছে এবং গল্প থেকে একটা বেরিয়ে আসছে, আগামীকাল তারা স্বাধীনতা দিবস মানাবে। আমি এই শব্দটা ব্যবহার করছি, স্বাধীনতা দিবস মানাবে তারা, মানে অর্থাৎ পালন করবে। আমি একদম কোটানকট মানাবেটা ব্যবহার করছি। তারা ওকে, ওর কাছে আসলো, এসে বললো দেশটাই আছে। তারা নিজেদের ভিতর ছেলেমেয়েরা সবাই সিগারেট খাচ্ছে এবং ও জিজ্ঞেস করলো তোমরা এখানে থাকো? বলো না, এই চেহারা ওদের বলে দেয় ওরা এখানকার নয়, ওরা এখানে একটু সময় কাটাতে এসছে একটা বস্তির ভিতর ঢুকে। ওর মনে মনে না কোথাও একটা অধিকার বোধে আঘাত করছে, আমার আব্বুর জায়গা এখানে, এমন একটা উদ্ধত হাবভাব করে এই ছেলেমেয়েগুলো বসে আছে, মেনে নিতে পারছে না। সেটা যাই হোক, খানিক বাদে ও বুঝলো যে ওরা ফুর্তি করবে। ও তখন ফিরতে ফিরতে মনে পড়লো কোনো এক 14ই আগস্ট বিকেলের কথা, সন্ধ্যের দিকে। ওর আব্বু রাস্তা পার হয়ে ওপারে কিনতে যাচ্ছিল হচ্ছে ওই তেরঙার পতাকাগুলো বানিয়ে বস্তিটাকে সাজাবে বলে ওই কাগজগুলো কিনতে যাচ্ছিল, আর ওই সুতলিগুলোকে কিনতে যাচ্ছিল যেগুলো দিয়ে টাঙাবে। এবং ও পরে সেটা ও খবর পেয়েছিল আব্বু মারা গেছে। কিভাবে? একটা গাড়ি তাকে পিষে দিয়েছিল। তারপর পুলিশি রিপোর্ট এবং আনুষঙ্গিক সমস্ত তথ্য থেকে ও জানতে পেরেছিল, আজাদ জানতে পেরেছিল, ওর আব্বু যখন রাস্তাটা, জিনিসগুলো কিনে রাস্তাটা ওপার থেকে এপারে আসছিল, তখন বেশ সন্ধে হয়ে গেছে। একটা বড় গাড়ি উদ্দাম মিউজিক চালিয়ে প্রচন্ড ফুর্তিতে পরের দিনের স্বাধীনতা দিবস মানানোর আগের রাত্রে তারা নতুন মানাবে, এই মানাতে যে ওর আব্বুকে পিষে দিয়ে বেরিয়ে চলে গেছিল। অনেকদিন পর আজাদ আস্তে 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 আবার ক্রুদ্ধ হচ্ছে। আবার সাধারণত সেইভাবে ক্রুদ্ধ হয় না, আবার ক্রুদ্ধ হচ্ছে। হতে 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 অনেক রাতে ফিরে আসলো সেই ডেরায় যেখানে ওরা থাকে সবাই মিলে। ছাদে উঠল, আকাশের দিকে তাকালো, পরিষ্কার আকাশ। সেদিন 15ই আগস্ট পরদিন আকাশ পরিষ্কার, বর্ষার মেঘ আকাশে নেই সেদিন। আর মনে মনে ক্ষমা চাইল ওর যে ব্যান্ডের মালিক তার কাছে, যে এবার আমাকে ক্ষমা করে দিও, কারণ আগামীকাল আমার তাল মিলবে না। অর্থাৎ ও কল্পনা করছে যে আমি যে বাজাবো, আমি বাজনাটা ভেঙে দেবো, ভেঙে দিয়ে ওদের তালকে, প্যারেডের যে ব্যান্ডের তালে তালে যারা হেঁটে যাবে তাদেরকে তছনছ করে দেবো। আমার গল্পটা এইভাবেই শেষ হয়েছিল, কারণ ও একটা কল্পনা করছে যে তার ভিতর থেকেই একটা ফ্ল্যাগ নিয়ে, ওই সুতলিগুলো নিয়ে, হাতে ওই চেইনটা নিয়ে ওর আব্বু আবার ফিরে আসছে ওই প্যারেডের মাঠের থেকে। আমার ভিতরে এই ব্যাপারটা কাজ করেছিল, ওই যে বলছিলাম যেটা পশ্চাৎভূমিতে কাজ করেছিল, কারণ আমি একটা খবরের কাগজে একটা খবর পড়েছিলাম। বাকি চরিত্রগুলো আমার কাছে সবই কাল্পনিক,
যে এই কলকাতা শহরেই ওই 14ই আগস্ট কিংবা 25শে জানুয়ারি কোন একটি এই ধরনের কোন একটি দিনে সেভাবে একটি লোক, এক ভদ্রলোক রাস্তা পার হতে যে তাকে পিষে দিয়েছিল এক দল, সেটা অনেক রাতে একদল যুবক যারা সম্পূর্ণ আকণ্ঠ মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিল এবং তার শরীরের উপর দিয়ে পিষে দিয়েছিল। আমি দুটোকে রিলেট করতে পেরেছিলাম। আমার মনে হয়েছিল যে কোথাও একটা, খবরটা পড়ার পর থেকে আমার কোথাও একটা অনস্তিত্ব কাজ করছে, আমার ভিতরে একটা অস্তিত্বহীনতা কাজ করছে। আর সামান্য কয়েকটি কথা বলে শেষ করি, তাহলে অন্তত আমার ভাবনার ট্রেন্ড বোঝা যাবে। আমার একটি গল্পের নাম ফিরে এসো সরকারিনা। এত সুযোগ নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, ফিরে এসো সরকারিনা আমি সামান্য দু চার কথা বলছি। আমার ছোট বয়সের একটা স্মৃতি মনে পড়লো। সেই স্মৃতিটা হচ্ছে যে আমার বাবা যখন অধ্যাপনার করার চলাকাল, মানে অধ্যাপক ছিলেন, তো তার পিএইচডি তখন তিনি করছিলেন, পরে করেছিলেন। সেই সময় তো তখন পরে করলে হতো। আমার বাবার গাইড ছিলেন ডক্টর সুকুমার সেন, বিখ্যাত ভাষাতত্ত্ববিদ। তো আমার বাবা তখন আমাকে হাত ধরে কলকাতা শহরে, আমাদের কলকাতা শহরের বাইরে একটা বাড়ি আছে কলকাতা শহরে, কল্যাণীতে, কলকাতা শহরে আমাকে নিয়ে আসতেন। বাবা আমাকে কলেজ স্ট্রিট চেনাতেন। ওই দেখো, ওই যে দেখছো ওইখান, ওইটা সংস্কৃত কলেজ, ওখান থেকে বসে, আমার এখন খুব মনে পড়ে, আমার বাবা নেই, ওইখান থেকে বসে বিদ্যাসাগর টিকিধারী বামুন পণ্ডিতকে দেখতেন যে মাইকেল মধুসূদন এখানে মাতলামি করে বেড়াচ্ছে, কিন্তু তাও বুঝতে নেই গুণী। এই সমস্ত গল্পগুলো, দারভাঙ্গা বিল্ডিং এর গল্প আমি আমার বাবার মুখে শুনেছি। তো সেই সময় আমরা রঙ্গনাতে নামতাম, সরকারি মানে ওই 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 স্টপেজে নামতাম, স্টার কোনো একটা গলি দিয়ে। আমি সবার 2-4 মিনিট ওই গলি দিয়ে আমি এগিয়ে যেতাম। এগিয়ে দিয়ে আমি কিছুতেই, তখন সিআইটির কিছু, সিআইটি ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের কিছু ফ্ল্যাট ছিল, সুকুমার সেন ওখানে ছিলেন। আমি আমার বাবার হাত ধরে উপরে যেতাম এবং দেখতাম সুকুমার সেন অনেকদিনই দেখেছি ব্যোমকেশ বক্সী করতেন এবং গোয়েন্দা গল্প করতে ভালোবাসতেন। এই মোটা ফ্রেমের চশমা, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পড়ছেন, তখন অনেক বয়স, তার কিছুকাল পরে উনি মারা যান। বিষয় সেটা নয়, বিষয় সুকুমার সেনের বিষয়। তখন আমি না দেখতাম ওইখানে সরকারিনা হল। সরকারিনা কেন, স্টার নয় কেন, অন্যগুলো নয় কেন? কারণ তখন সরকারিনায় একটা নাটক হচ্ছিল, সম্রাট সুন্দরী। আমাদের তখন বিলো 18, আমরা তখন একদম কম বয়স। আমাদের তখন একটা প্রচন্ড, সেই বয়সে একটা উত্তেজনা, সেখানে মিস শেফালি নাচছেন সরকারিনাতে, এইরকম একটা হয়। ওই বয়সে অ্যাডোলেসেন্ট পার হওয়ার পর যে একটা অরবিট আমার মাথার ভিতর কাজ করতো। এবং কোনো এক দুপুরে তারপরে আমি আর আমার এক দাদা, সে এখন রিটায়ার করেছে, তুতো ভাই দাদা, দুজন মিলে না গুটি গুটি পায়ে সার্কিনাতে গিয়েছিলাম এবং আমাদেরকে এক ভদ্রলোক, তেল চুকচিকে মাথা রোগা, তিনি বুকিং কাউন্টারে ছিলেন। আমাদের বয়স হয়নি, দুপুরবেলা নাটক দেখতে এসছো, সব যাও। সে আমার মনে আছে এইসব স্মৃতি। এখানেও গল্পটা শেষ না, গল্পটার পরে আমার মেয়ে বেথুন কলেজে ভর্তি হয়েছিল 4 বছর আগে। আমি ওই রাস্তার ওই উত্তর কলকাতার ওই অংশটা আমার যাওয়া হয় না, কম হয়, এখন আর যাওয়া হয় না। আমার মেয়ে যেখানে থাকতো গোয়াবাগান, মানে ওই সল্টলেকের হোস্টেলে থাকতো হচ্ছে একটা প্রাইভেট হোস্টেলে, নিচে গোয়াবাগান স্টেট ব্যাংকের উপরতলায় তার ছিল, অনেক স্টুডেন্টস থাকতো সেখানে। এবার আমি ওই গলি দিয়ে, আমি জানি সরকারিনা এখন নেই, সেটাও ঠিক আছে, আমি ওই গলি দিয়ে যেতে যেতে না কোনো একটা গলি দিয়ে মেয়ের সঙ্গে যাচ্ছি কোনো এক দুপুরে, ও তখন ওখানে থাকে নাকি, বেরোচ্ছিলাম। আমি না এইরকম তাকাচ্ছি, তো আমার মেয়ে আমাকে বললো যে কি হলো, কি দেখছো? আর আমি দাঁড়া, এইখানেই তো সরকারিনা ছিল, এই অঞ্চলে নাকি না পরের গলি হবে। হঠাৎ একজন বয়স্ক মানুষ, উত্তর কলকাতার টিপিক্যাল বয়স্ক মানুষ, চেহারা সেই প্রাচীন, তিনি হয়তো এখন এই কদিন নেইও, তিনি হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, কি করছেন? আমি বললাম, না মানে সরকারিনা, আমি তো কলকাতায় থাকি না, সুতরাং কলকাতার রাস্তাটা না চেনার খুব সম্ভাবনা। আমি বললাম, এই অঞ্চলেই তো সরকারিনা। বলছে, এই যে 24 তলা বাড়িটা দেখছেন, এটাই সরকারিনা। সরকারিনাতে স্টেজ পুরে ভারতবর্ষের প্রথম মাটির তলার থেকে স্টেজ উঠে আসতো বলে শুনেছি, আমি যাইনি কোনদিন। আমার মনে হলো সরকারিনা বসে গেল, সেখানে উঠে এলো একটা 24 তলা। আমার গল্পের পশ্চাৎভূমি এভাবেই কাজ করে, সেখানে বদলে যাওয়া হতে পারে, সেখানে নিরাশ্রয়তা হতে পারে। আসলে শেষ পর্যন্ত আয়েশা যেটা বললেন, সেটাও একটা নিরাশ্রয়তা থেকে আশ্রয়ের সন্ধানের তাগিদ। আমি আমার মতন, আমি ভীষণ নাগরিক জীবনকে দেখেছি, আমি গ্রামীণ জীবন সেভাবে দেখিনি। আমার কাছেও নিরাশ্রয়তা থেকে একটা আশ্রয় সন্ধানের তাগিদ। এভাবেই
আমার গল্প গড়ে ওঠে এবং কোথাও একটা দার্শনিক উড়াল থাকে। ধন্যবাদ।